নমস্কার। নকশিখাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাব তার নাম রাজধানী। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র। অস্থায়ী চাকরি ২ দফা ছাঁটাই আগেই হয়ে গেছে। তৃতীয় দফায় রমেন যে নির্ঘাত পড়ে যাবে সে সম্বন্ধে কোনো সংশয় ছিল না। মরিয়া হয়ে রমেনও ভেবেছিল, যায় যদি যাক, চাকরি যায় যায় করছে তো সেই অফিসে ঢুকবার সঙ্গে সঙ্গেই। হ্যাঁ, এমন ত্রিশঙ্কুর মতো থেকে আর লাভ নেই। খেতে বসতে শুতে স্ত্রী নীলিমাও কম আশ্বাস আর সান্ত্বনা দিচ্ছিল না। অত ভাববার কি হয়েছে? ভূভারতে তোমার ওই অফিস ছাড়া আর কি কোনো অফিস নেই নাকি? কোথাও না কোথাও চাকরি একটা জুটবেই। আর যদি নাই জোটে, নীলিমা ফিক করে হেসেছিল, "হুঁ, বরং না জোটাই ভালো। তাহলেই আমি একটা চান্স পাবো। তুমি কিছুদিন বিশ্রাম করবে, ঘর আগলাবে, আমি বাইরে বেরোতে পারবো। দেখো, তোমার মতো অত চাকরি খুঁজে হয়রান হব না আমি।" রমেন অদ্ভুত একটু হেসেছিল। "হ্যাঁ, তা তো ঠিকই। চাকরি তুমি কেন খুঁজবে? বরং চাকরি খুঁজতে আসবে তোমাকে। একবার একটু সাড়া পেলে হয়।" ম্যাট্রিক পাশ করা স্ত্রীকে রমেন ঘরে বসে পড়িয়ে পড়িয়ে বিএ পাশ করিয়েছে, কিন্তু চাকরি করতে দেয়নি। বলেছে, আমার বিদ্যেটাই প্রয়োজনে লাগুক, তোমার বিদ্যাটা ভূষণ হয়ে থাক। বিদ্যা আছে বলেই যে তা বিক্রি করতে বেরোতে হবে এমন কি কথা আছে? নীলিমা মুখ ভার করেছে, কথা কাটাকাটি করেছে, কিন্তু তার বেশি কিছু করতে পারেনি। স্বামীর সম্ভ্রমবোধে আঘাত দিতে পারেনি সে। রমেনের আয় পর্যাপ্ত নয় বলে নানাভাবে ব্যয় সংকোচের অভ্যাস করেছে, তবু নিজে উপার্জনে নামতে পারেনি। চাকরি অবশ্য রমেনের শেষ পর্যন্ত গেল না, তবে যাওয়ার বাড়া হলো। দলবল নিয়ে গোটা অফিসটাই উঠে গেল দিল্লিতে। নানা বিরক্তি আর অসন্তুষ্টি জানিয়েও শেষ পর্যন্ত রমেনের সহকর্মী বন্ধুর দল যাওয়াই ঠিক করল। বলল, এই সুযোগে রাজধানীটা তো অন্তত দেখে আসা যাক। কেরানিদের জন্য পাইকারিভাবে থাকবার ব্যবস্থা করা হয়েছে, তবে সস্ত্রীক নয়, ব্যাচেলার্স ডেন। যারা অপত্নীক কি বিপত্নীক তাদের তো কোনো হাঙ্গামাই নেই, আর যারা পত্নীবান তাদের শাস্ত্রের অনুশাসন আছে। পথে নারী বিবর্জিতা। স্ত্রীকে কেউ পাঠালো শ্বশুরবাড়ি, কেউ রাখলো বড় ভাই কি বাপ মায়ের হেফাজতে। এমনকি 3টে ছেলেমেয়ের বাপ বিভূতি পর্যন্ত গমনোদ্যত হয়ে বলল, কি হে মুখার্জি, আঁচলে জড়ালো বুঝি পা, মনোমরে চলে কি না চলে? রমেন হিসাব করে দেখল, না যাওয়ার কোনো মানে হয় না। মিছামিছি চাকরিটা ছেড়ে দিয়ে লাভ কি? ছেড়ে দিলেও ছেড়ে দিয়ে থাকা তো আর যাবে না, আবার একটা খুঁজে পেতে সেই বার করতেই হবে। সেই ছুটোছুটি, সুপারিশ সংগ্রহ আর ইন্টারভিউ। উদ্যোগ পর্বেই প্রাণান্ত, তার চেয়ে যা আছে তাই ভালো। নীলিমাকে পাঠিয়ে দেওয়া যাবে দেশের বাড়িতে, সেখানে মায়ের সেবা শুশ্রূষা চলবে, ছোট ভাই বোনগুলির একটু যত্ন নিতে পারবে নীলিমা, আর এই সুযোগে সত্যি একটু ঘুরে টুরে বেড়াতে পারবে রমেন। চাকরির কাঁধে ভর করে দেখে নেবে একবার দেশটা। কবে আবার সুযোগ সুবিধা ঘটবে তার তো কিছু ঠিক নেই, বরং না ঘটবারই সম্ভাবনা। 2 দিন যেতে না যেতেই আবার চাকরির জালে জড়িয়ে পড়তে হবে। সংসার বড় হবে, দায়িত্ব বাড়তে থাকবে। ছোট ভাইটি ক্লাসের পর ক্লাস ডিঙিয়ে যাচ্ছে, খরচ বাড়ছে তার পড়াশোনার। বোনটি বিয়ের বয়স ছুঁই ছুঁই করছে। এরপর কি আর দম ফেলবারও সময় মিলবে রমেনের? বাসায় এসে স্ত্রীকে রমেন সব বলল। সব মানে যতটুকু বলা যায়, যেভাবে বললে খুশি হতে পারে নীলিমা। দিল্লি তো এমন কিছু দূর নয়, ছুটি ছাটায় রমেন তো আসবেই। আর কেবল রমেনের আশাই বা কেন, নীলিমাও তো একদিন যাবে। তারপরে দুজনে মিলে দেখবে দেশ,
দেখবে গোটা ভারতবর্ষকে। সমস্ত পৃথিবীটাই যখন মানুষের হাতের মুঠোর মধ্যে গিয়েছে, তখনও কেবল এই কলকাতা আর বিরামপুর ছাড়া কিছু চিনল না রমেন আর নীলিমা। তখনও বহির্বাংলা তাদের কাছে গ্রহান্তর, লোকান্তরের সমান। এ কি কম দুঃখের, কম আফসোসের কথা? নীলিমা খুশি হয়ে একবার অনুমতি দিক রমেনকে। কিন্তু নীলিমার মুখ ভার হল, চোখ উঠল ছলছল করে। বলল, তার দরকার কি? আমি যাই দেশের বিরামপুরের বাড়িতে, তুমি এখানে কোনো একটা মেসে হোটেলে থেকে অন্য চাকরি খুঁজে নাও। আমি তো বলছি না যে বাসা করেই থাকতে হবে, সারা বছর কাছে কাছেই রাখতে হবে আমাকে, কিন্তু দিল্লি তোমাকে আমি কিছুতেই যেতে দিতে পারবো না। রমেন বিব্রত ভঙ্গিতে একটু হাসল। তাতে লাভটা কি হবে? একবার চোখের আড়ালেই যদি গেলাম, যেখানেই যাই না, কলকাতাই হোক, দিল্লি হোক আর মেসোপটেমিয়াই হোক, তোমার কাছে তো সেই একই কথা। নীলিমা মাথা নেড়ে বলল, না, একই কথা নয়। কলকাতায় থাকলে তবু মনে মনে ভাবতে পারবো আমার চেনা জায়গায়, আমার দেখা জায়গায় রয়েছ। আমি যদিও আর থাকবো না, তবু একদিন তো ছিলাম, এ কথা তুমি ভুলতে পারবে না। রমেন বলল, আর সেখানে গেলেই বুঝি ভুলবো? নীলিমা বলল, তাছাড়া কি, এখানে বাসা ছেড়ে দিলেও রোজ তুমি অফিসের পর একবার এই বাসার কাছ দিয়ে ঘুরে যাবে, আর মনে পড়বে আমার কথা। আমিও মনে মনে ভাবতে পারবো দিনের কোন সময় কোথায় তুমি আছো। চিঠিপত্রে কোনো রাস্তার নাম করলে, কোনো সিনেমার নাম করলে আমি চট করে ধরে ফেলতে পারবো। মনে মনে ভেবে নেব আমি তোমার সঙ্গেই ছিলাম, সঙ্গেই আছি। কিন্তু দিল্লিতে গেলে তো আর তা হবে না। সম্পূর্ণ অচেনা অজানা জায়গা, সেখানে তুমি আমাকে একেবারেই ভুলে যাবে। রমেন স্ত্রীর দিকে একবার তাকালো। মাথার আঁচল খুলে পড়েছে, পিঠ ভরে ছড়িয়ে পড়েছে চুলের রাশ। আয়ত ঘন কালো দুটি চোখে জল এসে পড়ল বলে। রক্তিম পাতলা ঠোঁট দুটির কম্পন এখনো যেন অনুভব করা যায়। রমেন বলল, ভুলে যাওয়া কি এতই সহজ? নীলিমা জবাব দিল, তোমাদের কাছে সহজ ছাড়া কি? তোমাদের হৃদয়টাই কেবল কঠিন, আর কিছু তোমাদের কাছে কঠিন নয়। মনটা কেমন করে উঠল রমেনের। কিন্তু চাকরি ছাড়াটা যুক্তিযুক্ত হবে না, আর বাইরে বেরোবার সুযোগটাও কি হাতছাড়া করা ঠিক? সুতরাং আরও দুদিন ধরে চলল বুঝানো সুজানোর পালা। তারপর নীলিমাকে নিয়ে চাপল ট্রেনে, গাঁয়ের বাড়িতে তাকে রেখে আসবার জন্য। মধ্যম শ্রেণীর ভিড়ের মধ্যেও কোনো ক্রমে একটু জায়গা করে নিয়ে পাশাপাশি বসল দুজনে। নীলিমার হাতখানা নিজের মুঠের ভিতরে নিয়ে একটু চাপ দিয়ে রমেন বলল, এ কিন্তু কেবল জার্নির অর্ধাংশ। কিছুকাল বাদে দুজনে মিলে এমনি একদিন যখন পশ্চিমের ট্রেনে উঠব, যাত্রাটা সেদিন পুরোপুরি হবে। বিরামপুরটা তো আসলে ডেস্টিনেশন নয়, মাঝপথের স্টেশন মাত্র, বুঝেছ? নীলিমা ঘাড় নেড়ে ম্লান একটু হাসল, কোনো কথা বলল না। তৈরি হওয়ার জন্য মাত্র সপ্তাহখানেকের ছুটি মিলেছে রমেনের। বাড়ি এসে দুদিন থাকতে না থাকতেই ফের যাত্রার আয়োজন শুরু হলো। ছোট ভাই বোন দুটি উল্লসিত হয়ে উঠল। সোজা কথা নয়, তাদের দাদা দিল্লি যাচ্ছে চাকরি করতে, ভারতবর্ষের রাজধানী দিল্লি। সেখানে গিয়ে অফিস করবে তাদের দাদা। আশপাশের 15-20খানা গাঁয়ের মধ্যে কেউ বের করুক তো এমন আরেকজন লোক যে দিল্লি যাচ্ছে। কি দিল্লি যাওয়ার মতো সাধ্য আছে, বিদ্যা বুদ্ধি আছে অতখানি? ছোট ভাই নান্তু বলল, দাদা আমাকে একবার নিয়ে যাবে তো বেড়াতে? রমেন বলল, নিশ্চয়ই, সবাইকেই নেব। নান্তু বলল, আর কাউকে নাও না নাও, আমাকে কিন্তু নিতেই হবে। এই ক্লাসটা শেষ হলেই সেকেন্ড ক্লাস আমি দিল্লি গিয়ে আরম্ভ করব। রমেন হেসে বলল, আচ্ছা আচ্ছা, তাই হবে। মা গলার স্বর ভারী করে বললেন,
কিন্তু আমার যেন মন সরছে না। বাড়ি থেকে একেবারে অত দূরে গিয়ে থাকবি খোকা? কলকাতা তবু কাছে পিঠে ছিল, কিন্তু দিল্লি। রমেনের হয়ে নানতুই ধমক দিয়ে উঠল মাকে। দিল্লিটাই কি? খুব বুঝি দূরের জায়গা ভেবেছ? আচ্ছা দাঁড়াও, ম্যাপে তোমাকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। বলতে বলতে অ্যাটলাসটা নিয়ে এলো নান্তু। ভারতবর্ষের মানচিত্র খুলে দিল্লি শহরের অবস্থানটা দেখিয়ে দিল মাকে। একটু নির্জনে স্ত্রীকে পেয়ে রমেন মুচকি হেসে বলল, ম্যাপটা ওর কাছ থেকে এনে তুমিও মাঝে মাঝে দেখো, মনে ভরসা পাবে। বুঝতে পারবে এ জায়গাটা আর যাই হোক পৃথিবীর বাইরে নয়। নীলিমা বলল, কিন্তু আমার দেখা শোনা ধরা ছোঁয়ার তো বাইরে। তোমার চোখের আড়ালে তো পড়ে রইলাম আমি। এরপর মনের আড়াল পড়তে আর কতক্ষণ? পুরুষের তো মন। রমেন বলল, কিছু ভেবো না, সে মন সম্পূর্ণভাবে তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম। তবু যাওয়ার সময় নীলিমার বিষণ্ণ ম্লান মুখের দিকে তাকিয়ে রমেনের বুকের ভিতরটা যে একবার মোচড় দিয়ে না উঠল তা নয়। স্ত্রীর ভিজে চোখের দিকে চেয়ে নিজের চোখ দুটো যেন রমেনের একটু ছলছল করে উঠল। চোখের জলটা সংক্রামক, বিশেষ করে ছোঁয়াছুঁয়ির মাত্রা যেখানে হৃদয় পর্যন্ত গিয়ে পৌঁছেছে। রমেন চলে যাবার সঙ্গে সঙ্গে আগাছার জঙ্গলে আর বাঁশ ঝাড়ে ঘেরা পাড়াগাঁয়ের বাড়িখানাকে একেবারেই অন্ধকার বলে মনে হলো নীলিমার। চোখ ফেটে জল আসতে লাগলো। এখানে সে টিকবে কি করে? কি করে দিন কাটবে এখানে তার? বিয়ের পর খুব বেশি দিন থাকতে হয়নি এখানে। বাপ মায়ের একমাত্র আদুরে মেয়ে বলে সব মিলিয়ে ৩-৪ মাসের বেশি এই গাঁয়ের শ্বশুর বাড়িতে তার কাটেনি। কলকাতায় বাপের বাসায় তার স্বামীর বাসায় ভাগাভাগি হয়েই ছিল এই ৩-৪টা বছর। রমেন দিল্লিতে বদলি হবে শুনে এবারও নীলিমার বাবা তাকে নিজের বাসায় নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামীরও মনোপুত হয়নি, শাশুড়িরও নয়। বাপের বাড়ি না হয় এরপরে আসবে নীলিমা, এখন কিছুকাল শ্বশুরঘর করুক। বুড়ি শাশুড়ি, তাঁরও তো মনের স্বাদ আহ্লাদ, দেহের ভালো লাগা মন্দ লাগা আছে। রমেনের ছোট ভাই বোনেরও তো একটু বৌদির সঙ্গে আমোদ ফুর্তি করতে ইচ্ছা করে। সে কথা সত্য। শাশুড়ি, দেবর, ননদ সবাই চারিদিকে ঘিরে ধরেছে নীলিমাকে। স্নেহ, ভালোবাসা, আদর যত্নের ত্রুটি নেই একটুও। তবু ভালো লাগে না, তবু যেন দম আটকে আসতে চায় নীলিমার। মনটা খাঁ খাঁ করতে থাকে। মনে পড়ে কলকাতা, আর কলকাতার সেই যৌথ জীবনযাপন। সেখানে রোজ আসতো নতুন নতুন দিন, নিত্য নতুন আদর, নিত্য নতুন সোহাগের ভিতর দিয়ে ভোর হতো রাত। এখানে একদিনের চেহারার সঙ্গে আরেক দিনের চেহারা অবিকল মিলে যায়। এখানে দিন যাপন নয়, কেবল দিন গুজরান। দিনগুলিকে কেবল দুহাতে ঠেলে ঠেলে দেওয়া, কেবল প্রতীক্ষা করে থাকা রমেনের নয়, রমেনের চিঠির। কিন্তু কেবল শূন্যতা আর নিঃসঙ্গতাই নয়, অস্তিত্বকে দুঃসহ করে তুলতে আরও কিছু কিছু উৎপাত জুটল। চারপাশের প্রতিবেশীরা এলো ভিড় করে। গৃহিণীরা এসে শ্লেষ করে বলতে লাগলেন, বিয়ে পাশ বউ কীরকম ভাত রাঁধে রমুর মা? কোনো নতুন কায়দা কানুন করে নাকি? রমেনের মা এক একদিন ঝাঁঝালো স্বরে জবাব দেন, তা এসে একদিন খেয়ে দেখলেই পারো বকুর জেঠি। কিন্তু মন যেদিন খারাপ থাকে, কোনো কারণে সামান্য একটু কথান্তর যদি হয় কোনো দিন, তখন সেই শাশুড়ি, বকুর জেঠি, তিনুর মা, বিনুর পিসিদের কাছে ফলাও করে বিয়ে পাশ বউয়ের মহিমা কীর্তনে লেগে যান। সরকারদের বিনা নিজের বৌদি সুলতার সঙ্গে বেড়াতে এসে বলে, বিয়ে পাশ বৌদি দেখতে এলাম আমরা। বিয়ে পাশ কথাটির মধ্যে খোঁচা থাকে, তবু নীলিমা সহাস্যে জবাব দেয়, বেশ তো, দেখুন। বিনা বলে, না, ভারী নিরাশ করলেন বৌদি। এসে দেখছি সেই আমাদের মতো দুটো করেই চোখ, দুটো কান, একটা নাক,
নতুন বেশি কিছু গজিয়েছে বলে তো মনে হচ্ছে না। তার কথার ভঙ্গিতে রমেনের বোন উমা পর্যন্ত মুখে আঁচল চেপে হাসে। বৌদির দুর্দশায় সে কিছুমাত্র বিচলিত হয়েছে বলে মনে হয় না। পরীক্ষা পাশ দিয়ে বৌদি যেন অনেক দূরের মানুষ হয়ে পড়েছে। তার জন্য গর্ব করা যায় প্রতিবেশীদের কাছে, কিন্তু একান্ত আপনজন বলে নিজের কাছে তাকে টেনে নেওয়া যায় না। বিনার বৌদি সুলতাও মুখ টিপে টিপে হাসে, বলে, তাই তো, পাশ করে এসেও আমাদের মতো এই জঙ্গলের মধ্যেই পড়ে রইলেন। বাটনা বাটা, কুটনো কোটা, রান্নার জল টানা ছাড়া কিচ্ছু করলেন না। এ যেন কেমন কেমন লাগে। নীলিমার বুকের ভিতরটা কোথায় যেন জ্বালা করে ওঠে, কিন্তু তেমনি মুখে হাসি টেনে জবাব দেয়, কেন, পাশ করে এলে কি মানুষের ক্ষুধা তৃষ্ণা ঘর সংসার সব লোপ পায়? বিনা বলে, তা কি আর পায়? তবু পাশ করা না করার মধ্যে একটা পার্থক্য তো আছে, তা তো কিছু আমরা দেখতে পাচ্ছি না। একটু চুপ করে থেকে বিনা আবার হাসে। ভট্টাচার্য বাড়ির বিশুদা কি বলে জানেন? নীলিমা ঘাড় নাড়ে, না। বিশুদা বলে, ওসব পাশ টাশ মিছে কথা, রমেনদার একটা চাল। পাছে আমরা একটু কাছে ঘেঁষি তার বউয়ের, সেই ভয়ে স্ত্রীর চারিদিকে কাঁটা তারের বেড়া দিয়ে গেছে রমেনদা। বিশু কলেজে বছর চারেক পড়েছিল, দুবারই আইএ ফেল করেছে। বিনার কথায় উমার পারিবারিক সম্মানে আঘাত লাগে। মুখিয়ে ওঠে বিনার উপর, ইস, মিছে কথা বললেই হলো। সার্টিফিকেট আছে না বৌদির? বৌদি, দাও না তোমার চাবির রিংটা, ট্রাঙ্ক থেকে বের করে দেখাই সার্টিফিকেট। বিনা বলে, আমাদের দেখিয়ে আর লাভ কি, আমরা তো আর ইংরাজি পড়তে পারবো না। উমা ঝাঁঝালো কণ্ঠে জবাব দেয়, তবে তোমার সেই বিশুদাকেই আসতে বলো বিনাদি, সেই এসে পড়ে যাবে। বিনারা চলে যাওয়ার পরও বহুক্ষণ নীলিমার মনটা বিষণ্ণ আর ভারাক্রান্ত হয়ে থাকে। দিনের পর দিন এদের মধ্যেই এমনি করে বাঁচতে হবে তাকে। এক হিসাবে ওরা সত্যি কথাই বলেছে, পড়াশোনা করাটা তার পক্ষে নিতান্তই বোকামি হয়ে গেছে। এমন করেই যদি দিন কাটাবে সে ঠিক করেছে, তাহলে কেন সে পড়াশোনা করতে গেল? কেন গেল পরীক্ষা দিতে? তখন সোৎসাহের নোট মুখস্থ করে করে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে গেছে। কিন্তু স্বপ্নে ওকে নীলিমা ভেবেছিল সেই তৃপ্তি, সেই গর্ব পরবর্তী জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে? কি দিয়েছে তাকে এই বিদ্যা? নিজের পায়ে ভর করে দাঁড়াবার মতো দৃঢ়তা দেয়নি, দেয়নি প্রতিকূল পারিপার্শ্বিককে জয় করবার মতো শক্তি। শুধু একটা দুঃসহ অসন্তোষ আর অতৃপ্তি এনে দিয়েছে মনের মধ্যে। শুধু মনে করতে শিখিয়েছে যেখানে সে আছে সে স্থান তার যোগ্য নয়। যে পদ্ধতিতে সে দিন কাটাচ্ছে তা হাস্যকর। তার বেশি কিছু শেখায়নি, কেবল অনুতাপ আর অনুশোচনা। ক্ষোভ আর অসন্তোষে বিদ্যা তার অঙ্গে কণ্টকের অলংকার হয়ে রয়েছে। গর্বের, আনন্দের, কল্যাণের সামগ্রী হতে পারেনি। চিঠি আসে রমেনের, বেশ ঘন ঘন বড় বড় চিঠি। শহর আর শহরবাসীদের বর্ণনায় পাতা ভরে ওঠে, বিচ্ছেদের কাতরতায় পাতা ছাপিয়ে যায়। রমেন লেখে, কিন্তু মনে মনে তোমার বোধহয় খুব হিংসে হচ্ছে। ভাবছ রাজধানীতে এসে একেবারে রাজার হালে রয়েছি। তাই থাকতাম যদি রানী থাকতেন সঙ্গে, কিন্তু এ যে রানীহীন রাজধানী। অফিস সারাদিন আছে, কিন্তু সারা রাত ফিসফিস নেই। ওয়েসিসহীন মরুভূমি। কতদিন সহ্য হয় এ দশা? প্রাণপণ চেষ্টা করছি একটি বাসার জন্য। যেমন করেই হোক তোমাকে দিল্লিবাসিনী করবই। নীলিমা জবাব দেয়, তাই করো, এখানে আমি আর টিকতে পারছি না। এই নিঃসহায় নির্ভরশীলতা ভারী ভালো লাগে রমেনের। চাকরিতে যা আয় তাতে এই শহরে বাসা করে থাকবার মতো অবস্থা নয়। তাছাড়া বাসা পাওয়াই যায় বা কোথায়? রমেন দিনের একটা ভাগ আয় বাড়াবার চেষ্টা করে, প্রবন্ধ লেখে খবরের কাগজে,
প্রবাসী বাঙালিদের মধ্যে শাঁসালো টিউশনি পাওয়া যায় কিনা খুঁজে বেড়ায়, আর সঙ্গে সঙ্গে করে বাসার খোঁজ। কিন্তু পরিচিত আধা পরিচিতের দল মাথা নাড়ে। ঘরণী যদি চান ২-৪ জন দিতে পারি, কিন্তু ঘর, ও কথা আর বলবেন না। তবু রমেনের চেষ্টার বিরাম নেই। যেমন করেই হোক ডেরা একটা সে এখানে খুঁজে বের করবেই। নীলিমাকে আর ওই জঙ্গলের মধ্যে ফেলে রাখা যায় না। শিক্ষিত উচ্চতর সমাজে তাকে এবার পরিচয় করিয়ে দিতে হবে, প্রমাণ করতে দিতে হবে তাকে। সামান্য কেরানির স্ত্রী হলেও বিদ্যায় বুদ্ধিতে সে সামান্য নয়। তবেই এত পরিশ্রম সার্থক হবে রমেনের। সার্থক হবে অফিসের খাটুনির পরও রাত জেগে জেগে তাকে পড়ানো, ভালো খাওয়া ভালো পড়া থেকে নিজেদের বঞ্চিত করে সেই ঐকান্তিক বিদ্যুৎসাহিতার ফল মিলবে তখন। নীলিমার উচ্চাকাঙ্ক্ষাও প্রায় স্বামীর অনুরূপ। রমেনের চিঠিপত্রে দিল্লির বিভিন্ন অঞ্চল আর বিভিন্ন রাস্তার নাম তার মুখস্থ হয়ে গেছে। সেখানকার ধরন ধারণ, আদব কায়দা, রমেনের বন্ধু বান্ধবদের নাম ধাম, তাদের পদমর্যাদা, কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, মনে মনে সব ঠিক করে নিয়েছে নীলিমা। কিছুই তার আর জানতে বুঝতে বাকি নেই। এখন কেবল খান-দুয়েক ঘর পেলেই হলো। তাই নিয়ে চিঠিতে চিঠিতে জল্পনা কল্পনা চলে, তুলনামূলক আলোচনা চলে কলকাতার সঙ্গে দিল্লির। কলকাতায় যে পদ্ধতিতে যে ধরনের আসবাবপত্রে ঘর বোঝাই করেছিল রমেন, এবার তা চলবে না। এবার সব ভার থাকবে নীলিমার ওপর। নিজের পছন্দ মতো জিনিসপত্র কিনবে নীলিমা, ঘর সাজাবে নিজের রুচি অনুযায়ী। রমেন জবাব দেয়, তাতে তার আপত্তি নেই। ঘর নিজের রুচি মাফিকই সাজাক নীলিমা, কিন্তু নিজে সাজবার বেলায় যেন রমেনের রুচিকে একটু প্রশ্রয় দেয়। দিল্লির বাসার কথা ভাবতে ভাবতে এখানকার ঘরদোরের দিকে নীলিমার বিশেষ লক্ষ্য ছিল না। কোনো রকমে কটা দিন কাটিয়ে দিতে পারলেই হলো। কিন্তু এমন নোংরা আর অপরিচ্ছন্ন হয়েছে নীলিমার ঘরখানা যে কটা দিন তো ভালো, একটা মুহূর্ত আর কাটতে চায় না। কালি ঝুলে ঘর ভরে গেছে। তক্তাপোশখানার এক পাশে ছেঁড়া আর পুরানো এক রাজ্যের বই। পড়াশুনোর দিকে তো কারো তেমন লক্ষ্য নেই, কিন্তু এ বাড়িতে এত বই এলো কোত্থেকে? এ ঘরে বই, ও ঘরে বই, তাক ভরে ভরে বইয়ের পাঁজা। নীলিমার শ্বশুরের নাকি ভারী শখ ছিল বই কিনবার আর বই পড়বার। কলকাতায় গেলেই পুরনো দোকান থেকে, ফুটপাত থেকে ওজন দরে সব বই কিনে আনতেন বস্তা ভরে। রোগটা রমেনকেও পেয়েছে। বই কিনতে পারলে আর কিছু চায় না। দিল্লি যাওয়ার সময়ও বই বোঝাই ২-৩টে বাক্স সে বাড়িতে রেখে গেছে। নীলিমা নান্তুকে ডেকে বলল, বইগুলি এক জায়গায় গুছিয়ে রাখলেই তো হয়। অতটুকু ছেলেকে ঠাকুরপো বলতে নীলিমার লজ্জা করে, কিন্তু নাম ধরে ডাকলেও নান্তু ভয়ঙ্কর চটে যায়। নান্তু বলল, বেশ তো, রাখো না গুছিয়ে। নীলিমা খানিকটা তোষামোদের সুরে বলল, লক্ষ্মী ঠাকুরপো, তুমিও এসো না আমার সঙ্গে, একটু সাহায্য করো না। দেখবে এমন চমৎকার করে গুছিয়ে দেব যে বেশ বড় গুছের একটা লাইব্রেরির মতো দেখাবে। নান্তু উল্লসিত হয়ে উঠল, সত্যি লাইব্রেরি করবে বৌদি? বড় একটা কাঁচের আলমারি আছে শাশুড়ির ঘরে, তাতে না আছে এমন জিনিস নেই। কম্বল, তোশক, ছেঁড়া ন্যাকড়ার কয়েকটি বড় বড় পুঁটুলি, চিনেমাটির ফুলদানি, রাধাকৃষ্ণের পিতলের মূর্তি, শৌখিন অশৌখিন সব রকম জিনিসই ধরিয়েছেন তার মধ্যে। নীলিমা বলল, মা, ওই আলমারিটা আমার চাই। রমেনের মা সত্যবতী বললেন, ও মা, সব জিনিসই তো তোমার। নীলিমা বলল, কিন্তু ও জিনিসগুলি আলমারির ভিতর থেকে বের করে দিতে হবে, ওতে আমরা বই রাখব। সত্যবতী বললেন, আর জিনিসগুলি রাখবে বুঝি আমার মাথায়? করো তোমার যা ইচ্ছা। কিন্তু যা ইচ্ছা তাই করা সহজ নয়। ৩-৪ দিনের মধ্যে কিছুতেই অধিকার ছাড়লেন না সত্যবতী। এই নিয়ে মান অভিমান কথান্তর হতে লাগলো।
পাড়াপড়শির কাছে বউয়ের অপবাদ পর্যন্ত রটালেন। দুদিন যেতে না যেতেই গৃহিণী সাজতে চায় বউ, সমস্ত ক্ষমতা তাঁর হাত থেকে কেড়ে নিতে চায়। প্রতিবেশীরা মুখ মুচকে হাসল। এমন যে হবে তা তো জানা কথা, পাশ করা বউয়ের এমনই হয়। তবু দমল না নীলিমা, জেদ ছাড়ল না নিজের। বলল, একবার দিয়েই দেখুন, জিনিসগুলি যদি অন্য কোথাও আমি সাজিয়ে গুছিয়ে না রাখতে পারি তো দুষবেন আমাকে। শেষ পর্যন্ত হাল ছাড়লেন সত্যবতী। বাইরের একটা ঘরে কাঠের আলমারিটিকে সরিয়ে নিয়ে নীলিমা সযত্নে তার মধ্যে সাজিয়ে রাখল বই। নম্বর লাগালো প্রত্যেকটি বইতে। তালিকা তৈরি করল। যারা ধার নেবে বই তাদের জন্য তৈরি করল আরেকটি খাতা। লাইন টেনে টেনে ঘর কাটল, তাদের নাম ধাম, বইয়ের নাম নম্বরের জন্য। সঙ্গী শুধু নান্তু আর উমা। এক একবার মনে হলো, এসব কি ছেলে মানুষই, কি মানে হয় এসব ছেলে খেলার? দুদিন বাদে সে যখন চলে যাবে, কোথায় থাকবে এসব? কি মূল্য থাকবে এই পরিশ্রমের? কিন্তু এতদিনে তবু যেন একটা কাজ পেয়েছে নীলিমা, পেয়েছে নিজেকে আচ্ছন্ন করে রাখবার একটা নেশা, খেলা। খেলাই বা মন্দ কি, তা যখন মনকে ভুলিয়ে রাখে, তা যখন মনকে আনন্দ দেয়। কিন্তু আরম্ভটা এমন লঘু হলেও গুরুত্ব পেতে বেশি দিন লাগল না। অল্প সময়ের মধ্যেই গাঁয়ে বেশ তোলপাড় তুলল বিষয়টা। গুরুজনেরা পরিহাস করে বললেন, দেখো গিয়ে রমেনের বিয়ে পাশ বউ লাইব্রেরি করেছে বাড়িতে। কিছু তো একটা করা চাই, না হলে কেবল রান্না বাড়ায় তো আর পাশের মহিমা ফোটানো যায় না। কিন্তু ছেলেদের মাথা খেতে নভেল নাটকই তো যথেষ্ট ছিল। এবার আগুনে ঘি পড়ল, চূড়ার উপর উঠল ময়ূরপুচ্ছ। তবু লঘুজনেরা ভিড় করে এলো, এমনকি ও বাড়ির বিশু পর্যন্ত। বলল, বৌদি, আপনাকে এর সেক্রেটারি হতে হবে। নীলিমা বলল, সে কি, আমার সার্টিফিকেট না দেখেই? আর তা তো জালও হতে পারে। বিশু বলল, আপনি বুঝি সেদিনের তামাশা ভুলতে পারেননি? প্রায়শ্চিত্তের জন্য আপ্রাণ খাটতে লাগলো বিশু। অন্য বাড়ির বৌঝিদের ট্রাঙ্ক বাক্স খুলে তাদের সব উপহারের বই নিয়ে এলো চেয়ে চিনতে। বাড়ালো বাড়ি বাড়ি ঘুরে পাঠকদের সংখ্যা। চাঁদা তুলে আনালো সংবাদপত্র, মাসিকপত্র। সব আসতে লাগলো লাইব্রেরির সেক্রেটারির নামে। আর প্রচারিত হলো সেক্রেটারি স্বয়ং নীলিমা মুখোপাধ্যায়। নীলিমা লজ্জিত অপ্রতিভ ভঙ্গিতে বলল, ছি ছি, এ কী করলেন? সেক্রেটারি হবার মতো আরও অনেক যোগ্য লোক তো ছিলেন গাঁয়ে। আমি সেক্রেটারি হয়েছি শুনলে লোকে কি বলবে? ছি ছি, কেমন শোনাবে সে কথা? বিশু বলল, কেন, চমৎকার শোনাবে, বেশ নতুন রকম শোনাবে দেখবেন। এ গাঁয়ে যোগ্য লোক হয়তো আরও কেউ কেউ ছিলেন, কিন্তু নামগুলি তাদের মোটেই যোগ্য আর শ্রুতিমধুর নয়। জগৎবন্ধু মহালানবিশ কি বিশ্বম্ভর ভট্টাচার্যের চেয়ে নীলিমা মুখোপাধ্যায় নামটি প্রত্যেকের কানেই মধুর লাগবে। যার লাগবে না তার কথা আমাদের কানে না নিলেও চলবে, কারণ তার নিজেরই কান বলে কোনো পদার্থ নেই। নিজের নামটি বিশুর মুখে উচ্চারিত হতে শুনে নীলিমা আরক্ত মুখে বলল, বেশ তো, খারাপ নাম বলে এতই যদি ক্ষোভ, বদলে রাখলেই পারেন নিজের নামটা। বিশু বলল, দরকার কি? নাম বদলালেই কি আর মানুষ বদলায়, না তার দাম বাড়ে? নীলিমা জবাব দিল না। তবু উৎসাহের অভাব রইল না বিশুর। উৎসাহ বেড়ে গেল নীলিমার। দেখা গেল লাইব্রেরি করলে হবে কি, বই পড়ার মতো বিদ্যাই অনেকের নেই। সুতরাং পাঠকের সংখ্যা যদি বাড়াতে হয়, গোড়া থেকে তাদের পাঠাভ্যাসের ব্যবস্থা করা দরকার। পাড়ার নিরক্ষরা স্বল্পাক্ষরা বৌঝিদের জড়ো করে নীলিমা লেগে গেল তার লাইব্রেরির ভবিষ্যৎ পাঠক সৃষ্টির কাজে।
পরিকল্পনা চলল নাইট স্কুলের। যারা গঞ্জে বাজারে দোকান করে দিনের বেলায়, রাত্রে এই স্কুলে তারা এসে পড়বে। ব্যঙ্গ বিদ্রূপ শ্লেষ পরিহাসের অন্ত রইল না। শাশুড়ি শাসন করলেন, সম্পর্কিত খুড়ো শ্বশুর জ্যাঠা শ্বশুরেরা এসে বুঝালেন নরমে গরমে, ওসব কাজ এসব জায়গায় হবার নয়। নীলিমা বলল, চেষ্টা করে দেখতে ক্ষতি কি? শ্বশুরেরা বললেন, কিন্তু চেষ্টা করবার জন্য আরও অনেক লোক আছে, ঘরের বউ হয়ে দরকার কি তোমার ওদিকে মাথা ঘামাবার? নীলিমা বলল, আমারও দরকার আছে। কেন, বিয়ে পাশ করেছ বলে? নীলিমা বলল, হ্যাঁ, সেই জন্যই। অদ্ভুত আত্মপ্রত্যয় এসেছে নীলিমার মধ্যে। এতদিন পরে শক্তি বুঝতে পেরেছে নিজের। রুখে দাঁড়ালে কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারবে না। সমস্ত পারিপার্শ্বিক প্রতিকূলতা তার কাছে হার মানবে। এই জঙ্গলকে সে সাফ করবে, সাফ করবে এখানকার জংলা মনকে। এই গাঁকে সে করে তুলবে শহর। শিক্ষায় দীক্ষায় গ্রামিক হয়ে উঠবে নাগরিক। সমস্ত বাধা বিরোধকে অতিক্রম করে নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠার দিন যখন ধার্য হয়ে গেছে, ঠিক তার দুদিন আগে হঠাৎ রমেন এসে পৌঁছল। চিঠি নেই, পত্র নেই, আসবার সম্ভাবনার কথা বিন্দুমাত্র নীলিমাকে আগে জানায়নি। ভেবেছে হঠাৎ গিয়ে তাকে একেবারে চমকে দেবে। দেখবে অপ্রত্যাশিত আনন্দে কেমন দেখায় নীলিমার মুখ। মুখ অবশ্যই উজ্জ্বলই দেখালো, দুটো চোখ উচ্ছল হয়ে উঠল আনন্দে। নীলিমা বলল, ব্যাপার কি বলো তো? রমেন বলল, অনুমান করো। নীলিমা মাথা নেড়ে বলল, হুম, যা একেবারে প্রত্যক্ষ তার সম্বন্ধে অনর্থক অনুমানের কষ্ট কে আর স্বীকার করতে যায় বলো? রমেন মনে মনে ভাবল, অনুমানে কি কেবল কষ্টই আছে, আনন্দ নেই? আসলে কথাটা নীলিমা নিশ্চয়ই বুঝতে পেরেছে, তবু ধরা দিতে চায় না। দেখতে চায় রমেন কোন ভাষায় কি ভঙ্গিতে কথাটা পারে। নীলিমার মনোভাবের কথা ভেবে রমেন মনে মনে একটু হাসল। না, কোনো রকম কবিত্ব নয়, ভূমিকা নয়, উচ্ছ্বাস নয়, নিতান্ত সাধারণ আটপৌড়ে ঘরোয়াভাবেই বলতে হবে কথাটা। মনে মনে একটু গুছিয়ে নিয়ে রমেন বলল, বাক্স ট্রাঙ্কগুলি আজ রাত্রেই গুছিয়ে টুছিয়ে রাখো। নীলিমা বিস্মিত হয়ে বলল, কেন? বিষয়টা অত্যন্ত অকৃত্রিম মনে হলো রমেনের। সত্যি অভিনয়ের পটুত্ব মেয়েদের সহজাত, কিন্তু নীলিমা যখন বাঁকা পথ নিয়েছে, রমেন একেবারে সোজা রাস্তায় চলবে। রমেন বলল, কেন আবার? এক সপ্তাহের তো মাত্র ছুটি, তাও রবিবার নিয়ে এর মধ্যে দুটো দিন তো বাসা ঝাড়তে পুছতে গুছাতে সাজাতে যাবে। অবশ্য প্রয়োজনের তুলনায় দুদিন কিছুই নয়, তবু আপাতত এর মধ্যেই যা হয় ঠিকঠাক করে নিতে হবে, উপায় কি? নীলিমা বলল, সত্যিই বাসা পেয়েছ তাহলে? রমেন বলল, কেন, তোমার কি বিশ্বাস হচ্ছে না? নীলিমা বলল, আর সত্যিই কি কাল আমাদের রওনা হতে হবে? রমেন নিজের কথার পুনরাবৃত্তি করল, কেন, তোমার কি বিশ্বাস হচ্ছে না? নীলিমার মুখে কিসের যেন একটা ছায়া পড়ল। বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, কিন্তু কালই কি করে যাই? এবার বিস্ময়ের পালা রমেনের। রমেন বলল, কেন, কাল তো দূরের কথা, আমার তো ধারণা এই মুহূর্তে বললে তুমি এই মুহূর্তেই তৈরি হয়ে নিতে পারো। অন্তত পারা উচিত। জানো কি কষ্টে বাসা পেয়েছি, কত সাধ্য সাধনায় মিলেছে ছুটি। নীলিমার স্বামীর মুখের দিকে একবার তাকিয়ে চোখ নিচু করে বলল, কিন্তু? রমেন অসহিষ্ণুভাবে বলল, কিন্তু কি? নীলিমা তেমনই মৃদু কণ্ঠে বলল, কিন্তু পরশু যে আমাদের নাইট স্কুল খুলবে। কি একটা কঠিন কথা বলতে গিয়ে
হঠাৎ রমেন চুপ করে গেল। আরও কি একটু অনুরোধ করতে গিয়ে স্বামীর চোখের দিকে তাকিয়ে থেমে গেল নীলিমা। কোনো কথাই যেন আর বাকি নেই, কোনো কথারই যেন প্রয়োজন নেই আর। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।